স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন এখন অনেকটাই সুস্থ, দেশের স্বার্থে প্রয়োজনে সক্রিয় হবেন দলের নেতৃত্বে। 4 মাস পর ঢাকায় ফিরলেন খালেদা জিয়া, ফুল, ব্যানার, পতাকা ও স্লোগানে পথে পথে শুভেচ্ছা। প্রাদেশিক সরকার ব্যবস্থার বিপক্ষে এনসিপি, মেম্বার নয়, জনগণের ভোটে হবে ইউনিয়ন চেয়ারম্যান। জামায়াতের আজহারুলের যুদ্ধাপরাধ মামলার আপিল শুনানি শুরু, প্রমাণ ছাড়া রায়ের অভিযোগ। এবার বিস্তারিত। উন্নত চিকিৎসা ও সন্তানের সান্নিধ্য পেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ। মঙ্গলবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছার পর গাড়িতে যান গুলশান। এরপর গাড়ি থেকে নেমে বাসভবন ফিরোজায় ওঠেন পায়ে হেঁটে। চিকিৎসকরা জানান, দেশের স্বার্থে প্রয়োজন হলে ছেলে তারেক রহমানকে সাথে নিয়ে দলের নেতৃত্ব দিবেন বেগম খালেদা জিয়া। প্রায় 4 মাস পর প্রাণ ফিরে পেয়েছে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা। প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ, পাশাপাশি প্রাণ ফিরে পেয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে হাজার হাজার নেতাকর্মীর শুভেচ্ছা নিয়ে দুই পুত্রবধূর সাথে মঙ্গলবার দুপুর 1:25 গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় গাড়ি থেকে নেমে হেঁটেই বাসায় ঢোকেন তিনি। বেগম খালেদা জিয়া গত 8 জানুয়ারি নানা শারীরিক জটিলতা নিয়ে লন্ডনে চিকিৎসা নিতে যান। তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন এখন অনেকটাই সুস্থ। আজকে দেশনেত্রী আমাদের ওনার যে নিজস্ব এই ভাড়ার যে বাসা অর্থাৎ ফিরোজায় উনি আজকে আবারও অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। মানসিকভাবে উনি অত্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল আছে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নেতৃত্ব দিবেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে। বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এর আগে দুই পুত্রবধূকে নিয়ে মঙ্গলবার সকাল 10:30টার দিকে ঢাকায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হন ঢাকায়। তারা বলছেন, খালেদা জিয়ার ফেরা দেশের গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করবে। মঙ্গলবার সকাল 10:38 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লন্ডন থেকে ঢাকা, মাঝে কাতারে খানিক বিরতির পর প্রায় 12 ঘন্টার যাত্রা। সাবেক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। দলীয় প্রধানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। বিমানবন্দরে কিছু সময় দলের শীর্ষ নেতাদের সাথে কুশল বিনিময় করেন খালেদা জিয়া। পরে নেতাকর্মীদের অপেক্ষার অবসান। বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে যাত্রা করে। পথে যাতে ভিড়ের কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় ছিল। সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরা গণতন্ত্রের জন্য সুখবর বলে মনে করেন বিএনপি মহাসচিব। বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। এবং দেশবাসীর কাছে এই দোয়া চাইছি যে দেশবাসী তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন এবং দেশবাসী যেন গণতন্ত্রে ফিরে যেতে পারে তার জন্য একটা পথ সহজেই আমরা অর্জন করতে পারি। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন অন্য নেতারা। যিনি গণতন্ত্রের মাতা, যিনি আপসহীন নেত্রী, তার উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং আমাদের যেটি প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা যে দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, এটি বাংলাদেশের সকল গণতান্ত্রিককামী মানুষের কাছে এটি আনন্দের বিষয় এবং আশ্বস্তের বিষয় যে আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে সুস্থ করে দেশে আসার তৌফিক দান করেছেন। দুপুর 1:30টায় গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দর সড়কে নেতা কর্মী ও সমর্থকদের ঢল নামে। সাবেক প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে অনেক সাধারণ মানুষও সেখানে জড়ো হন। আনুষ্ঠানিকতা সেরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর প্রায় 1 ঘন্টা পর যখন বিমানবন্দর থেকে বের হয়, তখন সড়কের দুপাশে অপেক্ষমান নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তুমুল উদ্দীপনা ছড়িয়ে পড়ে। সড়কে এসে দাঁড়ায় সাধারণ মানুষও। ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে স্লোগানে দলীয় প্রধানকে স্বাগত জানান নেতাকর্মীরা। দীর্ঘদিন পর নেত্রীকে দেখতে পেয়ে কেউ কেউ আবেগপ্রবণ হয়ে পড়েন। আমি খালেদা জিয়াকে যখন দেখছি হাসি মুখে আমার প্রাণ ভরে গেছে। তো ওনাকে দেখার পর আমার সমস্ত কষ্টটা দূর হয়ে গেছে। রোদ্রের মধ্যে দাঁড়া ছিলাম ফুটপাতের উপরে। উচ্ছ্বসিত নেতাকর্মীদের সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রীতিমতো বেগ পেতে হয়। বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে নেওয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা। অতিরিক্ত ট্রাফিক ডিউটিও আছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা যাতে রক্ষা হয়, ভালো থাকে, এজন্য ক্রাইমের ফোর্স অনেক আছে। এর আগে ভোর থেকে বিমানবন্দর সড়কে জড়ো হতে থাকেন মহানগর বিএনপি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা। কারো হাতে জাতীয় পতাকা, আবার কারো হাতে দলীয় পতাকা। তীব্র রোদ উপেক্ষা করে তারা অপেক্ষায় থাকেন সাবেক প্রধানমন্ত্রীকে এক নজর দেখার। এই 17 বছর এই শেখ হাসিনার গুম খুমে মায়ের খাইছি, জেল খাটছি, তার চেয়ে এই যে ধানের শীষ পরে আসি তাতে অনেক আনন্দ লাগছে। তাকে স্বাগতম জানানোর জন্য আজ আমরা এই জায়গায় এসেছি। বিএনপি চেয়ারপারসন দেশে ফেরায় রাজনীতি নতুন মাত্রা পাবে বলে মনে করছেন কেউ কেউ। অনেকে বলে যে আর আসবে না। আমাদের দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া সে পালানোর মানুষ না, কোনোভাবেই কেউ তাকে রুখতে পারবে না। 12টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর সড়ক ছেড়ে যাওয়ার পর তীব্র যানজট তৈরি হয়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে ফিরে অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্থ বানুকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে অসুস্থ মাকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। দীর্ঘ 17 বছর পর মঙ্গলবার সকালে কাতারের আমিরের দেওয়া বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডাক্তার জোবাইদা। সেখান থেকে গুলশানের বাসভবন ফিরোজায় যান তিনি। হাসপাতাল থেকে ধানমন্ডিতে নিজ বাসভবন মাহবুব ভবনে যান ডাক্তার জোবাইদা। দেশে প্রাদেশিক সরকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মেম্বারদের ভোটে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তাবেরও বিরোধিতা করেছে দলটি। মঙ্গলবার কমিশনের সঙ্গে বৈঠকে সংবিধান সংশোধনের ক্ষেত্রে এনসিপির অবস্থানকে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বর্ধিত আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আলোচনার শুরুতে 9টি মৌলিক সংস্কারের প্রস্তাবনা হস্তান্তর করে দলটি। এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেওয়া হবে। 15ই মের মধ্যে প্রাথমিক পর্যায়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হওয়া। তারা আলোচনার জন্য উপস্থিত হয়েছেন, আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। তারা তাদের পক্ষ থেকে একটি রূপরেখাও আমাদের কাছে উপস্থিত করেছেন। বৈঠকে দেশের প্রাদেশিক সরকারের প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করে এনসিপি। মেম্বারদের ভোটে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তাবেরও বিরোধিতা করেছে দলটি। নতুন সংবিধানকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে তাদের উপরে অর্পিত দায়িত্ব যা থাকবে তার মধ্য দিয়েই সংবিধান নতুন করে লেখা প্রয়োজন। গুরুত্বপূর্ণ কতগুলো মন্ত্রণালয় আছে, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়, তারপর পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আছে, এগুলোর প্রধান যেন বিরোধী দল থেকে হয়, এইটা নিয়ে আলোচনা চলছে।
এনসিপি নেতারা আরও বলেন, সুযোগ পেয়ে সরকারগুলো দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে চিন্তা করে তা থেকে বের হতে হবে। সাংবিধানিক সুরক্ষা ও সংশোধন প্রক্রিয়ায় জন অংশগ্রহণ যেন সংযুক্ত করা হয়, যাতে নাগরিকদের এই যে মৌলিক অধিকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রক্ষিত হয়, এই বিষয়টি এবং জনগণের অনুমতি ছাড়া বৃহৎ কোনো বিষয়গুলো যেন হঠাৎ করে পরিবর্তন না করা হয়। স্থানীয় সরকারকে শক্তিশালী করার পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ ঘোষণা করার আহ্বান জানিয়েছে এনসিপি। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ফুল বেঞ্চে এই শুনানি হয়। এতে আজহারুলের আইনজীবী বলেন, মামলার সাক্ষ্য প্রমাণ নিয়ে প্রশ্ন থাকার পরও রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। 2014 সালের 30 ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। 2019 সালের 23 অক্টোবর রায় বহাল রাখে আপিল বিভাগ। ওই রায় রিভিউ চেয়ে আবেদন করা হলে তা শুনানির জন্য দীর্ঘ অপেক্ষায় থাকে। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবেদন নিষ্পত্তির উদ্যোগ নেন আসামি পক্ষের আইনজীবীরা। কয়েক দফা পিছিয়ে মঙ্গলবার শুনানি শুরু হয়। এতে আপিলকারীর আইনজীবী রায় নিয়ে প্রশ্ন তোলেন। কোনো যন্ত্র ছাড়া 6 কিলোমিটার দূর থেকে কোনো মানুষ দেখতে পারে কোনো মানুষ ট্রেন থেকে নেমেছে কিনা, কাউকে গুলি করেছে কিনা, কাউকে অ্যাটাক করেছে কিনা, অথচ আগে কোনোদিন চিনে না, জীবনে কোনোদিন দেখা হয় নাই, ওই দিনেই প্রথম 6 কিলোমিটার দূর থেকে আইডেন্টিফাই করে ফেলে। তিনি দাবি করেন, ট্রাইব্যুনালের রায়ে আন্তর্জাতিক আইন অনুসরণ করা হয়নি। আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা হবে না এই মর্মে আপিল বিভাগ আগে রায় দিয়েছেন জনাব কাদের মোল্লার মামলায়। আমরা আজকে এটাও বলেছি যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীন কিংবা এই ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব নয়। আজহারুল ইসলামের আইনজীবীর বক্তব্যের পক্ষে সমর্থন জানান এই প্রসিকিউটর। কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হওয়ার ব্যাপারে প্রসিকিউশনের কোনো দ্বিমত নেই, কারণ গভর্নমেন্ট অলরেডি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 যেটা করেছে তাতে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক শব্দটা ইনসার্ট করে এবং রোম স্ট্যাটিউটের ডেফিনেশন অফ ক্রাইমসটাকে ইনসার্ট করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখেছে। 8 মে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে আপিল বিভাগ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সমাজে পরিবর্তন আনতে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীদের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত না করলে তারা নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না। প্রধান উপদেষ্টা তরুণদের রাজনৈতিক পটভূমি, দৃষ্টিভঙ্গি এবং কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নিচ্ছে তা জানতে চায় প্রতিনিধি দলের সদস্যরা। সাইবার সুরক্ষা আইন সংশোধন করে নতুন অধ্যাদেশে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত এই অধ্যাদেশে অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, প্রস্তাবিত সাইবার অধ্যাদেশে আগের আইনের 9টি ধারা বাতিল করা হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, আগামী পবিত্র ঈদ উল আজহায় ছুটি থাকবে 10 দিন। ঈদের ছুটি শুরু হবে 5 জুন এবং শেষ হবে 14 জুন। চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক ইসকন নেতা চিন্ময় দাসকে আরও 4 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এর আগে গতকাল আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর নির্দেশ দেয় আদালত। গত বছরের 26 নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
একাডেমিক কার্যক্রম চালু হওয়ার তৃতীয় দিনেও ক্লাসে যাননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষকরা। তারা জানান, শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অনড় তারা। শিক্ষকরা ক্লাসে না ফেরায় বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তত ৭,৫০০ শিক্ষার্থী। মঙ্গলবার সকালে কুয়েট ক্যাম্পাসে দেখা যায় ক্লাসরুমগুলো ফাঁকা পড়ে আছে। হলের শিক্ষার্থীদের বেশিরভাগই নিজ নিজ কক্ষে অবস্থান করছেন। বাইরে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাসে যাননি। প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বজ্রপাতে কিশোরগঞ্জে ৩ জন এবং ঝিনাইদহে ২ জন নিহত হয়েছে। এছাড়া পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে একটি মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৩ ছাত্রী বজ্রপাতের গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আরেক ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। মিঠামইন উপজেলার চমকপুর দক্ষিণহাটি গ্রামে বজ্রপাতে মারা গেছেন এক কৃষক। এছাড়া ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম বিষয়খালী ও ভবানীপুরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে 2 কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সুন্দরবনে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর 2 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার HMM হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাগ ছগি এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য সাদ্দাম খান ও আব্বাস মোল্লাকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে 2টি 1 নলা বন্দুক, একটি শর্টগান, একটি খেলনা বন্দুক, 23 রাউন্ড তাজা গুলি, 204 রাউন্ড ফাঁকা গুলি, 9টি দেশীয় অস্ত্র সহ 2টি কাঠের নৌকা জব্দ করা হয়। মাদারীপুর সদরে ভ্রান্ত ধারণায় 100 বছরের একটি বট গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে মনের বাসনা পূর্ণ করতে 100 বছর বয়সী বটগাছের গোড়ায় মোমবাতি, আগরবাতি, নতুন গামছা, কাপড় ও মিষ্টি দেন বিভিন্ন এলাকার কিছু নারী ও মুসল্লিরা। তাদের বিশ্বাস, এখানে মানত করলে পূর্ণ হয় মনের আকাঙ্ক্ষা। বিষয়টি নজরে আসে স্থানীয় আলেম সমাজের। এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে আড়িয়াল খাঁ নদের পাশে থাকা 100 বছরের বটগাছটি করাত দিয়ে কেটে ফেলেন তারা। বটগাছ কাটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বিষয়টি নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলাদেশ মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির প্রশাসনে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এই বর্ডার আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে। এটা একটা পোরাস বর্ডার, তো এর জন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। যদি পারেন টাটমাটে যদি পারে তারা আসুক ও পাশে, তাদের সঙ্গে তাকে যোগাযোগ ছিল, কোনো প্রতিষ্ঠা করুক, আমরা তাদের সঙ্গে কথা বলবো। আন্তর্জাতিক ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার আলোচনা হয়েছে। এ সময় পরিষদের সদস্য দেশের প্রতিনিধিরা উত্তেজনা কমাতে সংলাপে বসার জন্য 2 দেশের প্রতি আহ্বান জানান। সভায় নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 দেশ ও অস্থায়ী 10 দেশের সব প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পেহেলগামে হামলার নিন্দা জানানোর পাশাপাশি হামলাকারীদের বিচারের সম্মুখীন করা এবং ভারত পাকিস্তানকে সামরিক সংঘর্ষ এড়ানোর আহ্বান জানান। এদিকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের বেশ কয়েকটি রাজ্যকে নিরাপত্তা মহড়া চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। বুধবার যুদ্ধ পরিস্থিতিতে নাগরিক প্রতিরক্ষা নিশ্চিতে এই মহড়া চালানোর নির্দেশ দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারত পাকিস্তান উত্তেজনা বাড়ে এমন কিছু যেন না ঘটে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে টেলিফোন আলাপে এই আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার রাতের এই টেলিফোন আলাপ নিয়ে মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, পাকিস্তানকে তিনি অনুরোধ করেছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। আমার কাছ থেকে উনি কোনো সহায়তা চাননি বা রিয়াকশনও কিছু চাননি। আমি শুধু বলেছি যে আমরা আসলে চাই যে শান্তি বহাল থাকুক, আমরা উত্তেজনা প্রশমনে যে কোনো যেন ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো ধরনের কোনো উত্তেজনা বৃদ্ধিতে যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হয়। একই দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় পৃথক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
সোমবার চালানো এসব হামলায় অন্তত 54 জন নিহত হয়েছে। এদিকে গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার জন্য সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 1.5 বছর ধরে চলে আসা হামলায় অন্তত 52,567 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আগামী 13 থেকে 15 মে মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের পরপর গাজায় পূর্ণ মাত্রায় হামলা শুরু করতে পারে ইসরায়েল। খেলার খবর। বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। মঙ্গলবার ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই অনুমতি প্রদান করে। কানাডার ফুটবল ফেডারেশনের কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন আগেই, তার পাসপোর্টও তৈরি হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয়। সেই আবেদন বিবেচনায় নিয়েই ফিফা তাকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দেয়। আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের আগেই শামিতকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। শেষ করছে দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিএনপি চেয়ারপারসন এখন অনেকটাই সুস্থ, দেশের স্বার্থে প্রয়োজনে সক্রিয় হবেন দলের নেতৃত্বে। 4 মাস পর ঢাকায় ফিরলেন খালেদা জিয়া, ফুল, ব্যানার, পতাকা ও স্লোগানে পথে পথে শুভেচ্ছা। প্রাদেশিক সরকার ব্যবস্থার বিপক্ষে এনসিপি, মেম্বার নয় জনগণের ভোটে হবে ইউনিয়ন চেয়ারম্যান। এবং জামাতের আজহারুলের যুদ্ধাপরাধ মামলার আপিল শুনানি শুরু, প্রমাণ ছাড়া রায়ের অভিযোগ। ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।